সংসদে যেতে পারি, তাহলে এই গণভোট এবং সংস্কার পরিষদটাকে আমরা সাংবিধানিক বলবো না কেন, কিংবা মেনে নিতে পারবো না কেন করে চলে যাব? যেই বিষয়টা আপনি আজকে আনলেন, এই যে গণভোট নিয়ে যে কথাটা, এবং গণভোটের পরিপ্রেক্ষিতে দুইটা শপথ করার জন্য একই চিঠিতে দুইটা শপথের আহ্বান জানানো হয়েছিল, এবং এই দুইটা শপথ জেনে শুনে শপথ নিতে গেলেন। যাওয়ার পর যারা ক্ষমতায় বসলেন বিএনপি, তারা দ্বিতীয় শপথ নিলেন না, অর্থাৎ এই সংবিধান সংস্কার পরিষদ হিসাবে যে শপথটা নেওয়ার কথা ওনারা নিলেন না। গ্রাউন্ড কি? সংবিধানে এমন কোনো কথা নেই, এই সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু নাই, গণভোট বলতে কিছু নেই, ইত্যাদি ইত্যাদি। আমি প্রথম একটা করি, আজকে আমি কতগুলো জিনিস পাইছি এক জায়গায়। আপনি যদি সিম্পল একটা জায়গায় আসি, গণভোট না মানলে নির্বাচন হতো না, এটা বলেছেন মেজর হাফিজ সাহেব, তাই তিনি মেনে নিছেন। ওনার বক্তব্যটা এরকম। তাহলে এটা পরিষ্কার প্রতারণা মানুষের সাথে। নির্বাচনটা পাওয়ার জন্য এটা সম্মতি, তার বক্তব্য। এটা বলছেন কিন্তু নির্বাচনের পরে। পাশাপাশি যদি আমি তার চেয়ারম্যানের দিকে যাই, বিএনপির চেয়ারম্যান সাহেব বলছেন হাতে ভোট দিতে, এবং 70% মানুষ এটা ভোট দিছে, এবং আমি মনে করি তারেক জিয়া সাহেবের উপরে আস্থা রেখে মানুষ এই গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এখন এই যে ভোট দিয়েছেন তার কথায়, এবং এখন সালাউদ্দিন সাহেবরা বলতেছেন এই গণভোট মানতেছেন না, তাহলে রেজাল্টটা কি দাঁড়ায়? এটা কোনো সাজানো খেলা কিনা, যে চেয়ারম্যান সাহেব বলবেন যে আমি হাতে ভোট দিতে বলবো, হা জয়যুক্ত হোক, হলে হবে, জনগণের সাথে থাকলাম, আর আপনারা সেটাকে মানবেন না কিংবা আপনারা বিরোধিতা করবেন। আমি শেষ করছি, সালাউদ্দিন সাহেব তো ওই সরকারের উপরে প্রতারণার অভিযোগ আনছেন, কিন্তু যেখানে এই বিএনপি কিন্তু গণভোটের প্রস্তাব আনলো, সেই গণভোট যখন তারেক জিয়া সাহেব বললেন হাতে ভোট দিতে, এখন তারা বিরোধিতা করছেন, তাহলে আমার প্রশ্ন হইল এটা কি সাজানো কিনা? শেষ করতে না দিলে হবে না, তো শেষ করতে না দিলে হবে না। এই হাতে ভোট দেওয়ার পর যখন আজকে বিরোধিতা করতেছে সালাউদ্দিন সাহেবরা, তাহলে এটা তাদের প্ল্যান গেম কিনা? প্ল্যান গেমও যদি হয়, তাহলে পরিকল্পিতভাবে জনগণের সাথে প্রতারণা। থার্ড আসি, যদি বিএনপির চেয়ারম্যান সাহেব সঠিকভাবে বলে থাকেন যে হ্যাঁ হাতে ভোট দিন, এবং সেই মোতাবেক যদি এটা বিশ্বাস রাখেন এবং জনগণ সেই মোতাবেক ভোট দিছে, তারপরে যদি এখন আজকে বিরোধিতা দেখি গণভোট নিয়ে, তাহলে আরেকটা প্রশ্ন আসে, তাহলে কি বিএনপি দলটার ভিতরে সমন্বয়হীনতা কিংবা অন্য কোনো অন্তর্কলহ চলছে কিনা? এই বিষয়গুলো সাংঘাতিকভাবে চিন্তা করতে হবে। তা না হলে আপনি এক গণভোট নিয়ে, একজন বললেন গণভোট না হলে নির্বাচন দিত না, আরেকজন বললেন গণভোটে হাতে ভোট দেন, সরকারের আরেকটা অংশ অস্বীকার করছে, তাহলে এটা পরিকল্পিত প্রতারণা কিনা? আর থার্ড হইল, চেয়ারম্যান সাহেব যদি সত্যি সত্যিই বলে থাকেন, তাহলে এটা যদি বিরোধিতা করে থাকে দলের অন্যান্যরা, তাহলে সমন্বয়হীনতার অভাব কিনা? পাশাপাশি আরেকটা কথা আপনাকে বলি, সংবিধানের দোহাই দিচ্ছে চরমভাবে, একদম সিম্পল, এটা আইনস্টাইন হতে হবে না। 6ই আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়, 8ই আগস্ট ইউনূস সাহেবরা ওত নেন। ওত নেওয়ার পরে যে সংসদ ভেঙে দেওয়ার পর 90 দিনের মধ্যে যদি নির্বাচন হয়, তাহলে 7ই নভেম্বর সর্বোচ্চ, 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হবার কথা সংবিধান মোতাবেক। নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারি 2026, 586 দিন পরে। সংবিধানে কোথায় লেখা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 586 দিন পরে নির্বাচন হবে? চ্যালেঞ্জ করলাম, গঠন করতে পারি এবং সংসদে যেতে পারি, তাহলে এই গণভোট এবং সংস্কার পরিষদটাকে আমরা সাংবিধানিক বলবো না কেন, কিংবা মেনে নিতে পারবো না কেন? এখানে একটা প্রসঙ্গ যুক্ত করতে হবে অ্যাডভোকেট আবু হেডার রাজ্জাকি, যেমনটি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের প্রতিটি শব্দকে তারা সম্মান করে, তাহলে আসলে জামায়াতের তরফ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদের গঠনের ব্যাপারেই কেন জোর দেওয়া হচ্ছে? আপনি তো আমি এক্সাম্পল দিলামই, আপনি সম্মান করেন মানে কি? আপনি তো বলতেছেন আমরা গণভোট না মানলে ইলেকশন দিত না, সেজন্য মেনে নিছি। আর আপনি জুলাইতে যদি করেন গণভোটে হা যুক্ত হয়েছে, আপনি বিরোধিতাটা কোথায়? তাহলে আপনি যদি মানেনি, সম্মানই করেন, থেকেই ধরে নিছিল যে তারা গণভোট বাস্তবায়ন করবে না, কারণ আপনি গণভোট পর্যন্ত যাওয়ারই তো প্রয়োজন ছিল না যদি আপনি জুলাই আন্দোলনের প্রতি আপনাদের সম্মান থাকে। কারণ আমি যদি একটা কথা বলি, আমরা কিন্তু জুলাই অভ্যুত্থান হওয়ার পর আমরা কতগুলো জিনিস দেখছি। 1 নম্বর, আমি যদি মির্জা আব্বাস সাহেবের দিকে তাকাই, উনি কিন্তু কান্না করেছিলেন এবং উনি বলেছিলেন যে আজকে জুলাই আমাদেরকে যে জায়গাটা নিয়েছে, তার ভাই মারা গেছে সেটাও সে দেখতে পারে নাই, এরকম পরিস্থিতি। রিজভী সাহেব দস্তুর মতো কাঁদছে এবং সুখের কান্না বলে এটাকে, এবং বলছে এই ছাত্র আজকে আমাদেরকে উদ্ধার করে আনছে এই সমস্ত এর থেকে। আমি বলছি না ছাত্রদের একার কৃতিত্ব, বাট এটা ছিল টার্নিং পয়েন্ট জুলাইটা।
আন্দোলনের সবাই ছিল, কিন্তু এটা ছিল টার্নিং পয়েন্ট। আমরা তো রোলটা দেখছি, এত আন্দোলন, এত সরকার বিরোধিতা, এত বিএনপির উপরে জেল জুলুম চলছে ইত্যাদি ইত্যাদি, তা সত্ত্বেও কিন্তু আমরা এমন কোনো স্ট্যান্ড দেখতেছি না যে এই সরকার মানে এই ফ্যাসিজমের বিরুদ্ধে তাদের অ্যাকশনগত। তো এই যে আমি কান্না দেখছি এবং এই জুলাইয়ের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধটা আমরা দেখছি, কিন্তু ইনঅ্যাকশন আমরা দেখছি। একমাত্র লুৎফুজ্জামান বাবর, তাকে আমি দেখলাম, সে বলতেছে যে এই নির্বাচনের পর সবাই বদলায় গেল, সে বদলায় নাই। তিনি বলছেন আজকে এই জুলাইয়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি নতুন জীবন পাইছি, এটা সে বলছে। এবং এই জুলাইকে গুরুত্ব দিতে হবে, জুলাইকে সম্মান প্রদর্শন করতে হবে, এই কথাটা উনি বলছেন। কিন্তু আমরা আজকে যে অ্যাকশনটা দেখতেছি, সেই অ্যাকশন আমরা মুখে যাই বলি না কেন, আমরা জুলাইয়ের প্রতি কোনো সম্মান দেখতেছি না, আমি কোনোভাবেই দেখতেছি না। তাহলে এই কারণটা কি? এই যে জুলাই প্রতি আমাদের সম্মানটা নাই, এটার কারণটা কি? কোন পক্ষের কি নেই নাকি সরকারের তরফ থেকে দেখছেন? আমি এখন যারা ক্ষমতা আছে তাদের কথা বলবো, আর আমরা আলোচনা করব। কারণ সরকার 2/3 মেজরিটি পেয়েছে, সরকারের কিন্তু কাউকে প্রয়োজন নাই। মানে আপনি সংসদ চালানোর জন্য, সংবিধান সংস্কার করার জন্য, কিংবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, আইন প্রণয়ন করার কোনো কিছুর জন্যই অন্য কোন বিরোধী দল যারা আছে তাদের কাউকে প্রয়োজন নাই। এখন তারা যদি তাদের বিবেক বিবেচনাকে কাজে না লাগান, তাহলে তো আমাদের কিছু করার নাই। আমরা যেটা একটু আগেও বলছি, আমি একই কথা আবারও বলতেছি, মানে সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নাই, এইটা আমাদের হোম মিনিস্টার সালাউদ্দিন সাহেব বলছেন। সংবিধান অনুযায়ী আমি এডমিট করলাম যে সংস্কার প্রস্তাবের কোনো সুযোগ নাই, পরিষদের সুযোগ নাই। একইভাবে সংবিধান মোতাবেক 586 দিন পর নির্বাচন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এই আদেশটি না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি আমার অবস্থায় আছে। কিচ্ছু দরকার নাই, আপনারা মেনে নিছেন, গণভোট মেনে নিছেন, এবং গণপরিষদের সংস্কার পরিষদের ওত নিবেন, সেই চিঠি মোতাবেক আপনি গেছেন, যাওয়ার পর নেন নাই, কারণ 2/3 মেজরিটি আপনি নিলেন না, কিছু করার নাই। এখন আসেন 586 পর যখন নির্বাচন করার কোনো সুযোগ নাই সংবিধান মোতাবেক, কাজে সংবিধানের কথাই যেহেতু বলতেছেন, তাহলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে যদি আপনার বৈধতা দিতে হয়, তাইলে আপনাকে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নভেম্বর 13, 2025 আশ্রয় নিতে হবে। এবং সেই আশ্রয় নেওয়ার প্রক্রিয়াটাই হইল আপনার এই গণভোট সংস্কার পরিষদ করে আপনি সংস্কার করবেন। জনাব মাহবুব আজিজ, 2/3 সংখ্যাগরিষ্ঠতাই কি সব সমীকরণ পাল্টে দিয়েছে? সরকার কি ইউটার্ন নিল? জি না, একেবারেই না। আপনাকে কয়েকটা সত্যের দিকে আমাদের চোখ দিতে হবে। দেখুন, রাজ্জাকি ভাই যেটা বললেন যে জুলাইকে সম্মান প্রদর্শন করতে হবে, এটা তো বলা বাহুল্য, কারণ জুলাই তো এই সদ্য ঘটে গেল এবং সকলের চোখের সামনে 36 দিনের যে আন্দোলন, 16ই জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, এই 36 দিন কি গণমাধ্যম প্রকাশিত হয়নি? মানে পত্রিকা, টেলিভিশন, এগুলো তো সব আছে। কার কি ভূমিকা ওই পত্রিকাতেই তো লেখা আছে। তেলবাজি সাংবাদিকতা যেমন হয়েছে, এই ফ্যাসিবাদ কি করে মানুষের গলা চেপে ধরেছিল তাও কিন্তু লেখা আছে। এইগুলো পত্রিকা পাওয়া যায়, এখনো পাওয়া যায়, যেগুলো 50 টাকা, 150 টাকা, 200 টাকায় বিক্রি হয়েছে। অনেকেই তো বলেন সাংবাদিকরা খালি তেলবাজি করেছে ইত্যাদি, পত্রিকাগুলো একটু পড়ে দেখবেন কার কি ভূমিকা ছিল। ঠিক একইভাবে কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল, যেই নেতাদের কথা বললেন, হ্যাঁ, তারা কে কি বলেছেন ব্যক্তিগতভাবে, কোন জায়গায় ইমোশনালি কথা বলেছেন, সেটা যেমন সত্য, আবার একই রকম ভাবে সত্য 5ই আগস্টের পরে যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এই গণঅভ্যুত্থানের সাথে তাদের কি সম্পর্ক ছিল। ডক্টর ইউনূস এই সময় রাজপথে ছিলেন? ডক্টর ইউনূস কি এই 7 তলা থেকে ওঠানামা করা ছাড়া আর শেখ হাসিনার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব ছাড়া আর তার গণঅভ্যুত্থানের সাথে তার সম্পর্কটা কি? আমরা তো দেখলাম যে ডক্টর ইউনূস কি পরিমাণ রাজনীতি সচেতন এবং তার রাজনৈতিক বুদ্ধি কোন পর্যায়ে, তিনি কোন দিকে নিয়ে গেলেন দেশটাকে। এই উগ্রবাদ এবং সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেওয়া ছাড়া, পৃষ্ঠপোষকতা ছাড়া তার কাজটা কি ছিল? তিনি কাদেরকে নিলেন উপদেষ্টা হিসেবে? এই উপদেষ্টাদের কি ছিল এই গণঅভ্যুত্থানে তাদের সংযুক্তি? তারা এক একজন 3টি 4টি করে মন্ত্রণালয় নিলেন, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে তারা বেতন নিয়েছেন এবং প্রত্যেকে কি কি কাজ করেছেন এগুলো যদি ঠিকঠাক মতো শ্বেতপত্র তৈরি হয় তাহলে আমরা বের করতে পারবো আসলে কি হয়েছে। তাদের যে সমস্ত উপদেষ্টারা তাদের নানান রকম ভাবে বিভিন্ন দেশ থেকে এনেছেন, তারা কে কত টাকা বেতন পেয়েছেন ইত্যাদি নানান রকম সুযোগ সুবিধা পেয়েছেন, সেগুলো বেরোচ্ছে এখন। তাদের সাথে গণঅভ্যুত্থানের কি সম্পর্ক ছিল? তাদের হাতে যেই জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে, তারা যেই গণভোট দিয়েছে, এটা একটা গণতামাশা ছিল। এই দেশের মানুষকে তারা মনে করেছে যে তারা ওই ইথিওপিয়া বা কঙ্গোর মানুষ, যে তারা ভুখা নাঙ্গা, তারা খেতে পারে না, তাদেরকে একটা কিছু ধরে দিলেই হবে। না, দুঃখিত, আমরা পাকিস্তানের চেয়ে আমাদের মাথা পিছু আয় ডাবল করে ফেলেছি। আমরা খেতে পারি, আমাদের মাথায় কিছু বুদ্ধিও আছে। সেই বুদ্ধির কারণেই আমরা বলছি যে আমাদের এই রাজনৈতিক দলগুলো তাদের সকলেরই কন্ট্রিবিউশন আছে এই গণঅভ্যুত্থানে। জুলাই কারো একক সম্পত্তি নয়, যেমন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একক সম্পত্তি নয়।
ঠিক একইভাবে এই জুলাইয়ের যে স্পিরিট কিন্তু জুলাইয়ের এই হাদি না স্নিগ্ধ নাকি মুগ্ধ এরা না, এরাও একটা পার্ট বটে, কিন্তু মূল প্রত্যয় হচ্ছে গণতন্ত্র। জবাব এই যে সৈয়দা রেজওয়ানা বলছেন যে ওনার কথা ছিল এরকম, প্রথম যে জামাতকে মেইন স্ট্রিমে যেতে দিবে না তারা, পরক্ষণে আবার এই কথাটা ঘুরিয়ে বলছে যে উগ্রবাদীদেরকে তারা মেইন স্ট্রিমে যেতে দেয়নি এবং সেজন্য যা করার তাই তারা করেছে। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে উগ্রপন্থী কাদেরকে বলছে সেটা সে ক্লারিফাই করে নাই। আবার বলছে যে আমি যদি কখনো মবের শিকার হই তাহলে ধরে নেবেন যে জামাত শিবির আমাকে অ্যাটাক করেছে। তার মানে হচ্ছে এই উগ্রবাদী বলতে জামাত কি মিন করছে, কিন্তু আমার প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে আপনি কে? ভোটে উগ্রবাদী আসবে না কোন বাদী আসবে? আপনি কে? উগ্রবাদী ঠেকানোর আপনাকে এই দায়িত্বটা কে দিছে? এই দায়িত্ব আপনাকে কেউ দেয়নি। সুতরাং আপনি যা করেছেন সেটা আপনি ভুল করেছেন। এক। দুই, যদি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আনেনি, সে উগ্রবাদীকে ঠেকানোর মানেই তো ইঞ্জিনিয়ারিং করে যারা ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতায় আনছে, তাহলে তারা ক্ষমতায় আসতো, তার কথাই মনে হয়। এখন আসেন, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আবার যদি এমন কথাও আছে যে জামাতের আমিরকে পাশ করানো হয়েছে, উনি ফেল করতে কিছু ভোটে, আবার নাহিদ ইসলামকেও পাশ করানো হয়েছে, এরকম কথা আছে। সত্য মিথ্যা আমি জানি না। যদি তাদেরকে করানো হয় তাহলে ইঞ্জিনিয়ারিং, তাদেরকে যদি পাশ করানো হয় তাহলে ইঞ্জিনিয়ারিং। আর ইঞ্জিনিয়ারিং মানে এদেরকে আনছে যাতে ডিবেটটা না থাকে, এরা পাশ করলে সন্তুষ্ট। আর যদি ইঞ্জিনিয়ারিং না হয়ে থাকে তাহলে 6টা আসন পাইছে, বিশাল অঙ্ক এটা আমি মনে করি একটা পার্টি। কারণ রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু জিন্দেগিতে একটা সিট পায় নাই অন্যের করুণা ছাড়া। সুতরাং সেটাও একটা চিন্তার বিষয়। ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে এক কথা, আর ইঞ্জিনিয়ারিং না হলে ভাববার বিষয়। এখন শেষ করে দিচ্ছি একটা কথা বলে, বারবার শুধু সংবিধানের কথা বলা হচ্ছে। এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু হাসিনা 16 বছর শাসন করছে। এখন আসেন সংবিধান মোতাবেক যদি আপনি আসেন, কে সরকার ছিল বাংলা? 3টা সরকার আমি বলবো। একটা হলো শেখ হাসিনার সরকার, দ্বিতীয়টা ইউনূস সরকার, তৃতীয়টা বিএনপি সরকার। ইউনূস সরকারের কাছে যদি আমি আসি, উনি ছিলেন অনির্বাচিত, অসাংবিধানিক, কিন্তু জনসমর্থিত। এই সকল প্রশ্নের বাইরে একটি প্রশ্ন আপনার কাছে শেষ করি, একটু শেষ করিনি। আপনি তো জুলাই সনদেরটাকে অক্ষর অক্ষরে পালনই করবেন, এত বিরোধিতা কেন, এত দ্বিচারিতা কেন? বিএনপি কি জুলাই সনদের বিরোধিতা করছে, যদি একটু বুঝতে চাই। অফকোর্স, গণভোটটার হাত যখন দিলেন তার আলোকে সংস্কার হবে। সংস্কার তো জুলাই সনদে যা আছে সবই বাস্তবায়ন হতে যাচ্ছে। তাহলে আপনি কি বলতেছেন? আপনারা হা জয়যুক্ত করেছেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী। জনাব মাহবুব আজিজ, বিএনপি কি আসলে জুলাই সনদের বিরোধিতা করছে কিনা? যেমনটি অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী অভিযোগ করে বলছিল যে বিএনপির এই ধরনের পদক্ষেপ পরিকল্পিত প্রতারণা হতে পারে, কি বলবেন? জি, ধন্যবাদ, শুভেচ্ছা রাজ্জাকী ভাইকে। বিএনপি একটা প্ল্যান্ড গেমকে প্রতিরোধ করবার চেষ্টা করছে, সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। প্ল্যান গেম কি করে? জুলাই সনদ, এটা কি এই উগ্রবাদী ডানপন্থী সাম্প্রদায়িক দলগুলোর নেতৃত্বেই শুধু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে কিনা? তারা তো এটা হাইজ্যাক করে নিয়ে বসে আছে। তারা জামাত এবং এনসিপির যে আচরণ আমরা দেখছি 24-এর গণঅভ্যুত্থানের পর, মনে হচ্ছে তারাই শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার। এখানে বিএনপির যে 13 সাল থেকে 12 সাল থেকে এক টানা 15 বছরের নিপীড়ন নির্যাতনের শিকার হলো, তারা যেভাবে জেল জুলুম খাটলো, 50 লক্ষ নেতাকর্মীর নামে তাদের মামলা হলো, বাড়ি ঘর ছাড়া হলো, সেটাতে মনে হচ্ছে বিএনপি কিছুই না, সবকিছুই জামাতে ইসলামী। কোন সেই জামাতে ইসলামী যারা গুপ্ত হয়ে বিভিন্ন জায়গায় ছিল? তারা ছাত্রলীগের ভিতরে ছিল, তারা হেলমেট বাহিনী ছিল, তারা উপাচার্য দখল করেছে, তারা বিভিন্ন ধরনের প্রশাসনে ছিল, তারা বিভিন্নভাবে এমনভাবে তারা ওত পেতে বসেছিল, অন্তর্বর্তীকালীন সরকারটিকেও তারা তাদের করে নিয়েছিল। অন্তত 4 জন উপদেষ্টাকে আমরা জানতে পারছি যে কিচেন ক্যাবিনেট তাদেরই ছিল। এবং তারা যখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করলো, এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই ঐক্যমত্য কমিশন সম্পূর্ণভাবে জাতিকে বিভাজনের একটা সংস্কৃতির দিকে নিয়ে যাবার চেষ্টা করলো। তারা 72-এর সংবিধানের ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ছুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেললো। তারা নিল কারা? 33টি রাজনৈতিক দল মিলে। এবং সেখানে তারা বললো এটা জাতীয় ঐক্যমত্য কমিশন। কি করে জাতীয় ঐক্যমত্য কমিশন হয় 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি দল থাকলে? এবং তারা এমনই সেখানে সুযোগ বুঝে, ঝোঁক বুঝে কোপ মারল যে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব কিন্তু বৈঠকে ডাকবো না। এমন ঘটনাও তারা ঘটালো এই জাতীয় ঐক্যমত্য কমিশনে। এই জায়গাতে বিএনপি ম্যাচিউর দল হিসেবে যেটা করলো, তারা পরিস্থিতি বুঝে তখন আর বিরোধ বা বিবাদটা যাতে খুব তীব্র আকার ধারণ না করে, সেই কারণে কিছুটা সংযত আচরণ করে আপাতত কিছু কিছু বিষয় তারা মেনে নিল। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির সদিচ্ছার কোনো ঘাটতি নাই, কারণ সরকার যেই প্রতারণাটি করেছে, 11টি নোট অফ ডিসেন্ট সহ যেই প্রত্যেকের নোট অফ ডিসেন্ট ছিল, তারা সব বেমালুন চেপে গেল। না, আমাদেরকে ধর্মীয় অনুশাসনে রাখতে হয়, আমরা ধর্মনিরপেক্ষতার অনুশাসন করতে পারবো না, আমাদের এখন সাম্প্রদায়িকতার চর্চা করতে হবে, এবং আমাদের এখানে আপনারা ঠিক করে দিবেন যে 280 দিনের মধ্যে এই করতে হবে, এই না করলে এই শাস্তি বিধান করবেন। তার মানে আপনারা কতগুলো মানুষ মিলে ঠিক করবেন দেশটা কিভাবে
কিভাবে চলবে? আপনাদের ম্যান্ডেট কোথায় পেলেন এটা ঠিক করার? আপনারাই ঠিক নোট অফ ডিসেন্ট যখন দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাতেরও নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো তারা কেন বেমালুম চেপে গেল? এবং বেমালুম চেপে গিয়ে গণভোটে 4টি প্রশ্ন তারা তৈরি করে ফেললো। 4টি প্রশ্নের 2টি তো ব্যক্তিগতভাবে ভোটার হিসেবে আমারই পছন্দ হয়নি, তো আমি যখন ভোট দিতে যাবো আমি কোথায় ভোট দেবো? এইরকম সমস্যা তো তারা ফেলেছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এই বিতর্কগুলো কি করা যায় না? সংবিধান সংস্কার পরিষদ গঠনের ক্ষেত্রে বিএনপির কোনো অনীহা রয়েছে কিনা, কিংবা ক্ষমতার ভাগাভাগি বিএনপি এড়াতে চাইছে কিনা? এটা অবশ্যই না, কারণ আপনি যখন এটা সংস্কার পরিষদই কেন করতে হবে? সংসদে কি যথেষ্ট নয়? আপনি সামরিক শাসন যে এরশাদ সাহেব করেছেন 10 বছর, সংবিধানের কোথায় লেখা আছে সামরিক শাসন? আবার যদি কখনো আল্লাহ না করুক সামরিক শাসন আসে, সংবিধানের কোন আওতায় ইয়েতে আসবে সামরিক শাসন? এ দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, যে তখন তো একই দেশ ছিল, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে ঝাঁপিয়ে বলো রাতের অন্ধকারে 30 লক্ষ মানুষ মেরে ফেললো, কোন সংবিধানের অধ্যাদেশে লেখা আছে? আসল কথা হচ্ছে আপনার মানসিক প্রবণতাটা কি, রাজনৈতিক উদ্দেশ্যটা কি? আপনার যে রাজনৈতিক উদ্দেশ্য যদি হয় গণতন্ত্র চর্চা, তাহলে তো আর এত বেশি লটর বটর করার দরকার নাই। এই সমস্ত লটর পটর করা হচ্ছে কারণ হচ্ছে আপনারা এখানে নানান রকম ফায়দা লুটতে চাচ্ছেন। আপনারা তো রাষ্ট্রপতির ভাষণের দিন তারা ওয়াক আউট করে নিল, বিরোধী দল ওয়াকআউট করার পরে এসে বলতেছে আমরা 50 ঘন্টা আলোচনা করব। যেই ভাষণ আপনারা শুনতেই পারলেন না, আপনারা 50 ঘন্টা সেটার আলোচনা করতে চাইছেন। তারপর আপনারা শোক প্রস্তাব করলেন। দেশে তো ভাই একটা আইন কানুন আছে, একটা রাষ্ট্রীয় আইন কানুনের মাধ্যমে একটা যুদ্ধাপরাধীদের আদালতে বিচার হলো, বিচার হবার পর সেখানে আবার শোক প্রস্তাব উত্থাপন করা হলো তাদেরকে শহীদ নামে নামকরণ করে। আপনি তাদেরকে যদি শহীদই বলেন তাহলে এই বিচার তো তাহলে ভুল হয়ে গেল, তাহলে তো যুদ্ধাপরাধ বলে কিছু নাই। 71-এ তাহলে রাজাকার ছিল না, 71-এ যুদ্ধাপরাধ হয়নি, মুক্তিযুদ্ধের সময় যে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, সেই অপরাধ কোথায় হয়ে গেল? খারিজ হয়ে গেল। তার মানে আপনারা এই সুযোগ বুঝে বিভিন্ন রকম ইতিহাসের উল্টো যাত্রা করছেন, এবং এই উল্টো যাত্রা করার নানান রকম আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সংস্কার পরিষদ এই সমস্ত নামে। আপনারা সাধারণ সভায় এই সমস্ত নিয়ে আলাপ করলে অসুবিধা কি? বিএনপি কখনো বলেছে যে আমরা তাদের যে 31 দফা, সেখানে তো পরিষ্কারভাবে লেখা আছে অনেক কিছু। আপনার যেই সংস্কারের কমিশনের যেই সমস্ত সুপারিশ এসেছে অধিকাংশই তো 31 দফায় আছে, না থাকলে সেগুলো আলোচনা হবে। আপনি কেন সেটাকে আলাদা করে একটা শপথ গ্রহণ করাতে চাচ্ছেন? কি কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন বা অন্তর্বর্তীকালীন যে সরকার তাদেরকে আমাদেরকে কি কারণে মুরব্বি মানতে হবে? আমরা তাদের